ইতিহাস বড়ই অদ্ভুত। কখনো কখনো সত্যকে এতটাই গভীরভাবে কবর দেয় যে দশকের পর দশক পার হলেও সাধারণ মানুষ তা আর জানতে পারে না। বাংলাদেশের রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তি হলেন তারেক রহমান। আমরা সবাই জানি ডাক্তার জোবাইদা রহমান হলেন তার বিবাহিত স্ত্রী, কিন্তু জোবাইদা রহমান কি তার একমাত্র জীবন সঙ্গী? জোবাইদার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জীবনে কে ছিলেন? কেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নাম উচ্চারণ করা একসময় অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল? আজ আমরা এমন এক সত্যের উপর থেকে পর্দা সরাতে যাচ্ছি যা শুনলে আপনার গায়ের লোম যেন খাড়া হয়ে যাবে। এটি কেবল একটি প্রেমের গল্প নয়, এটি হলো পিস্তলের গর্জন, সেনাপ্রধানের হুমকি, রাষ্ট্রপতির মধ্যস্থতা এবং ইতিহাসের পাতা থেকে একজনকে মুছে ফেলার বিতর্কিত উপাখ্যান। আমরা আজ কথা বলবো ডাক্তার মাহেরা আতিককে নিয়ে। জানবেন কেন তার মৃত্যুর পর বাংলাদেশের কোনো পত্রিকা একটি শব্দ খরচ করার সাহসটুকু পায় নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। একদম ব্রেকিং নিউজগুলো এই ভিডিওতে পেয়ে যাবেন, তাই একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কারণ পুরো ভিডিওটি না দেখলে আপনি তারেক রহমানের ব্যক্তিগত জীবনের অনেক কিছুই জানতে পারবেন না। সময়টা ৮০ দশকের শেষ ভাগ। তারেক রহমান সবে কৈশোর পেরিয়ে তারুণ্যে পা দিয়েছেন মাত্র। জেনারেল জিয়াউর রহমান এবং বেগম জিয়ার বড় সন্তান হিসেবে তার চারপাশে তখন ক্ষমতার বলয়। ঠিক সেই সময় তার জীবনে আসেন ডাক্তার মাহেরা আতিক। মাহেরা আতিক কে ছিলেন? না, তিনি কোনো সাধারণ পরিবারের মেয়ে নন। তিনি ছিলেন তৎকালীন বাংলাদেশের সেনাবাহিনীর অত্যন্ত প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আতিকুর রহমানের কন্যা। আভিজাত্য আর ক্ষমতায় দুই পরিবার যেন সমানে সমান, কিন্তু জেনারেল আতিক ছিলেন একজন কঠোর ডিসিপ্লিন সামরিক অফিসার। তিনি চাইতেন তার মেয়ে যেন একজন যোগ্য ও মেধাবী মানুষকে জীবনসঙ্গী হিসেবে পায়। অন্যদিকে তারেক রহমানের তৎকালীন জীবনযাপন ছিল আড়ালে আবডালে অনেক মুখরোচক গল্পের মতো। কথিত আছে সেই সময় তাদের মধ্যে গড়ে ওঠে গভীর এক প্রেমের সম্পর্ক। কিন্তু এই প্রেম কি কেবল দুটি হৃদয়ের মিলন ছিল, নাকি এর পেছনে ছিল তৎকালীন সামরিক ও রাজনৈতিক বড় কোনো মেরুকরণ? বিচক্ষণ মহলের মতে রাষ্ট্রপতি এরশাদ এই সম্পর্কের ব্যাপারে আগে থেকেই জানতেন। কোনো কোনো সূত্র বলে এরশাদ চেয়েছিলেন জিয়া পরিবারের সাথে আতিক পরিবারের আত্মীয়তা যেন পোক্ত হয়, যাতে রাজনৈতিক অবস্থান আরও নিরাপদ হতে পারে। কিন্তু গোল বাঁধল তখন, যখনই প্রেম আর চার দেওয়ালের মাঝে সীমাবদ্ধ থাকল না। গুঞ্জন আছে সম্পর্কের এক পর্যায়ে তারেক রহমান মাহেরা আতিক পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন। যখন জেনারেল আতিকুর রহমান খবর পেলেন যে তার একমাত্র আদরের কন্যা পালিয়ে গিয়ে বিয়ে করেছেন, তখন তিনি প্রোটোকল আর মেনে চলেননি। অনেকের মতে জেনারেল আতিক এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন, নিজে পিস্তল হাতে নিয়ে তারেক রহমানকে খুঁজতে বের হন। ভাবুন তো একবার, দেশের সেনাপ্রধান একজন তরুণকে মারার জন্য হন্যে হয়ে খুঁজছেন। যান বাঁচাতে তারেক রহমান তখন কোথায় আশ্রয় নেবেন? তিনি কি মায়ের কাছে গিয়েছিলেন? না, তিনি চলে যান বঙ্গভবনে, তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের কাছে। সেদিন বঙ্গভবনে সেই রুদ্ধদ্বার কণ্ঠে কি ঘটেছিল? এরশাদ যখন জেনারেল আতিককে ডেকে পাঠালেন, তখন আতিকের রাগ ছিল সপ্তম আকাশে। এরশাদ তাকে বোঝানোর চেষ্টা করে, আতিক শান্ত হও, ছেলেটা আমাদেরই পরিবারের, ওর বাবা এই দেশের রাষ্ট্রপতি ছিলেন। কিন্তু জেনারেল আতিক তিনি বলেন, স্যার ওকে দেখেন, ও একটা বকে যাওয়া ছেলে, লেখাপড়ায় গোল্লা, আমার মেয়ের জীবন বরবাদ হয়ে যাবে এই ছেলের সঙ্গে সংসার করলে। রাষ্ট্রপতি এরশাদের হস্তক্ষেপে সে যাত্রায় তারেক রহমান প্রাণে বেঁচে ফেরেন। জেনারেল আতিক শর্ত দিয়েছেন, যদি তারেক নিজেকে শুধরে নেন তবেই তিনি সম্পর্কের ব্যাপারে ভেবে দেখবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, বিয়ের পর তারেক রহমানের জীবনযাত্রা আর পাল্টায়নি। মাহেরা আতিক নাকি অনেক চেষ্টা করেছিলেন ঘরটা বাঁচাতে, কিন্তু বাবার ভবিষ্যৎবাণীটাই শেষ পর্যন্ত সত্য হলো। তারেক রহমানের উচ্ছৃঙ্খল জীবনযাপনের কাছে হার মেনে জেনারেল আতিক নিজে উদ্যোগ নিয়ে তার মেয়েকে ডিভোর্স করিয়ে আনেন। এই পুরো ঘটনাটি যারা বিস্তারিত জানেন তাদের মধ্যে একজন হলেন বেগম রওশন এরশাদ। তিনি এই বিয়ের মধ্যস্থতা থেকে শুরু করে বিচ্ছেদ পর্যন্ত সবকিছুরই সাক্ষী। প্রশ্ন হলো, আজ কেন কোনো সাংবাদিক বা কোনো বুদ্ধিজীবী রওশন এরশাদের মুখোমুখি হয়ে এই প্রশ্নগুলো করার কোনো সাহস পান না? বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী তারেক জিয়ার মা বেগম জিয়াও এই বিয়েতে খুব একটা খুশি ছিলেন না বলে শোনা গেছে। কারণ মাহেরা আতিকের বাবা জেনারেল আতিক ছিলেন এরশাদ সরকারের বেশ ঘনিষ্ঠ, তাই এই পরিবারকে পছন্দ করতেন না বেগম জিয়া। রাজনৈতিক ইগোর লড়াইয়ে বলি হয়েছেন মাহেরা আতিক। অবশ্য অনেকে বলেন, প্রেম থাকলেও তারেক আর মাহেরার তো বিয়ে হয়নি। 20 কিন্তু প্রশ্ন হলো, বিয়ে যদি নাই হবে, বিচ্ছেদের কথা উঠল কেন?
এরপর কেটে গেল অনেকটা সময়। ১৯৯৪ সালে তারেক রহমানের জীবনে আনুষ্ঠানিকভাবে আসেন ডাক্তার জোবাইদা রহমান। তিনি ছিলেন নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে। রাজনৈতিকভাবে এই বিয়েটা ছিল অত্যন্ত গোছানো এবং পরিকল্পিত। জোবাইদা রহমান মেধাবী ছিলেন এবং জিয়া পরিবারের ভাবমূর্তি উজ্জ্বল করতে বড় ভূমিকা পালন করেন। কিন্তু পর্দার আড়ালে থেকে যাওয়া মাহিরা আতিকের কি হলো? সম্পূর্ণভাবে নিজেকে গুটিয়ে নেন, পেশায় যুক্ত হন, ডাক্তারি করেন, মানুষের সেবা করেন, কিন্তু মিডিয়ার সামনে কোনো দিন মুখ খুলেননি। তার এই দীর্ঘ নীরবতা কি ভয়ের কারণেই ছিল, নাকি কোনো গোপনের সমঝোতা? ২০২৫ সালে ২২শে এপ্রিল যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন প্রত্যাশা ছিল তার মৃত্যুর সংবাদটি অন্তত পত্রিকায় আসবে। কিন্তু না, বাংলাদেশের কোনো মূলধারার পত্রিকা সাহসও করতে পারল না এই খবরটা প্রকাশ করতে। একটি নামকে ইতিহাস থেকে মুছে ফেলার এই যে চেষ্টা, এটাই প্রমাণ করে মাহেরা আতিকের অধ্যায়টি কতটা স্পর্শকাতর ছিল। তারেক রহমানের জীবন নিয়ে আলোচনা অসম্পূর্ণ থেকেই যাবে যদি আমরা ৯০-এর শেষের দিকে, ২০০০-এর শুরুর দিকে তার দ্রুত উত্থানের কথা না বলি। মাহেরা আতিকের সাথে তার সেই কথিত বিচ্ছেদের পর তারেক রহমান নিজেকে অনেকটা আড়াল করে রেখেছিলেন ঠিকই, কিন্তু ২০০১ সালের নির্বাচনের আগে তিনি রাজনৈতিক ময়দানে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আবির্ভূত হন। ডাক্তার জোবাইদা রহমানের সঙ্গে ঘর বাঁধার পর তারেক রহমানের ভাবমূর্তিতে যে আভিজাত্য যুক্ত হয়েছে, তাকে কাজে লাগিয়ে তিনি তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করতে শুরু করেন। বগুড়া থেকে তার রাজনীতিতে হাতেখড়ি হলেও খুব দ্রুতই তিনি ঢাকার বনানীতে হাওয়া ভবন প্রতিষ্ঠা করেন। ইতিহাস সাক্ষ্য দেয়, একসময় এই হাওয়া ভবনই হয়ে উঠেছিল বাংলাদেশের অঘোষিত ক্ষমতার কেন্দ্রবিন্দু। সরকারের সমান্তরাল একটি প্রশাসন যেখান থেকে পরিচালিত হতে বলে অভিযোগ রয়েছে। মাহেরা আতিকের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন যেখানে লোকচক্ষুর আড়ালে ধামাচাপা দেওয়া হয়েছিল, সেখানে রাজনৈতিক অঙ্গনে তার দাপট ছিল প্রকাশ্য। বড় বড় উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে প্রশাসনিক নিয়ম, সবকিছুতেই তার সবুজ সংকেত ছিল অপরিহার্য। এই সময়কালেই তিনি দলের কর্মীদের কাছে হয়ে ওঠেন ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক। ব্যক্তিগত জীবনের বিতর্কগুলো তিনি কৌশলে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার আড়ালে হয়তো ঢেকে দিতে সক্ষম হয়েছেন। তারেক রহমানের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মোড় আসে ২০০৭ সালের ১১ই জানুয়ারি, যা বাংলাদেশের ইতিহাসে 1-11 নামে পরিচিত। ক্ষমতার শিখরে থাকা অবস্থায় হঠাৎ করেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রোশানানো করেন তিনি। দুর্নীতির ডজন খানেক মামলায় তাকে গ্রেফতার করা হয়। রিমান্ডে থাকাকালীন তার উপর অমানসিক নির্যাতনের খবর দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। অনেকে মনে করেন ৮০ বা ৯০-এর দশকে সামরিক বাহিনীর যে কর্মকর্তাদের সঙ্গে তার ব্যক্তি ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং তাজা খবর আপনাদের মাঝে পৌঁছে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিলে সকল আপডেট এবং ব্রেকিং নিউজ, তাজা খবর আপনাদের কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।